বক্তব্য রাখছেন। জয় বাংলা, হুঁশিয়ার, জয় হুঁশিয়ার, 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 তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস যেখানে আমাদের সেখান থেকে দলের কিভাবে দল এতদিনে চলবে, কিভাবে চলবে সেখান থেকে ঠিক হয়। আজকে এই জায়গাটায় আজকে ইডি হানা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করার জন্য যেভাবে ইডিকে দিয়ে বিজেপি সরকার যেভাবে ইডি দিয়ে আমাদের মার চেষ্টা করছে, এই দল কমাতে পারবে না। যে সরকার যেভাবে সেই সময় দেখি একটা আওয়াজ তুলতে, জয় বাংলা। সবাই মিলে হাত তুলে এইভাবে হাত তুলতে হবে। জয় বাংলা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বিজেপি হটাও। এদিকে হাত উঠছে না, বিজেপি হটাও, দাঙ্গাবাজ হটাও। ধন্যবাদ সকলকে। মাত্র 1.5 ঘন্টার নোটিশে এত তৃণমূল কংগ্রেসের কর্মী ভাঙড়ের বিভিন্ন অঞ্চল থেকে আজ উপস্থিত হওয়ার জন্য প্রথমেই আপনাদের নতমস্তকে সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনারা আজকে শুনেছেন ঠিক সকাল 6টা থেকে একেবারে পরিকল্পনা করে আমাদের পার্টি অথরাইজড আইপ্যাড যে সংস্থা 2021 সাল থেকে কাজ করছে, সেই সংস্থা যিনি কর্ণধার মিস্টার প্রতীক জৈন, তার বাড়িতে একেবারে ভোরবেলা চোরের মতো চুপি চুপি সারে প্রথমে তার বাড়িতে রেড করে ইডি, তারপরে তার অফিসে রেড করে। আমাদের প্রশ্ন একটা জায়গা, সিবিআই বলুন, ইডি বলুন, ইনকাম ট্যাক্স বলুন, এনআইএ বলুন, যারা কেন্দ্রীয় সংস্থা, তারা তো প্রতীক জৈনকে ডেকে পাঠাতে পারত। তারা তো আমাদের পার্টির ইনকাম ট্যাক্সের যে ফাইল, সেই ফাইলগুলো তারা হাজির করতে বলতে পারত। কিন্তু আমাদের পার্টির যে ইনচার্জ, তার কাছে পার্টির অনেক তথ্য আছে। আমরা ছোট্ট যদি একটা কথা ঘটনা বলি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমরা যারা সংসার করি, পরিবারের গার্জিয়ান, আমাদের কাছে আমাদের জমি দলিল থাকে, আমাদের থাকে দলিলের নিউট্রিশন থাকে, আমাদের কাছে আমাদের সংসারের হিসাব নিকাশ থাকে। একজন পরিবারের গার্জিয়ান হলে তার কাছে সবকিছু থাকে। আজকের পার্টির যে সমস্ত ক্যান্ডিডেট গুলো ছিল, তাদের সমস্ত কোথায় কি কার অ্যাসেট আছে, তারা যে অ্যাসেট জমা দিয়েছিল ইনকাম ট্যাক্স অফিসে, ইলেকশন কমিশনের কাছে, সেই সমস্ত ডেটা সেখানে আছে। তাহলে চোরের মতো কেন আজকে ইডি লাগিয়ে দিয়ে আমাদের পার্টির সেই তথ্যগুলো লোপাট করা হচ্ছে? আমাদের প্রশ্ন হচ্ছে সেই জায়গায়। আমরা জানি এই দেশের সবচেয়ে একটা বড় গাদ্দার হোম মিনিস্টার আছে, যার নাম অমিত শাহ। তার একটা স্বপ্ন আছে, 19-এ গোহারা হেরেছে, 21-এ গোহারা হেরেছে, 24-এ গোহারা হেরেছে। কখনো বলেছিল ইস্পার 200 পার, কখনো বলেছিল 42-এ 42, কখনো বলেছিল 42-এ 35। এই ধরনের কথা বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে এসে তিনি বলেছিলেন। আর সবচেয়ে তার বড় যন্ত্রণা কি জানেন? গত 21-এ নির্বাচনের আগে 6 মাস কলকাতার সমস্ত 5 স্টার 3 স্টার হোটেলগুলো সে বুক করে নিয়েছিল। সমস্ত মন্ত্রিসভার সদস্য সবই নিয়ে এসেছিল। 36,000 বিস্তারক সারা ভারতবর্ষ থেকে বাংলাতে নামিয়ে নিয়েছিল। যত আরএসএস এর ক্যাডার আছে তাদেরকে নামানো হয়েছিল।
যত দুর্গা বাহিনী আছে তাদেরকে নামা দিয়ে হয়েছিল, যত বজরং দলের সদস্য আছে সারা ভারতবর্ষ থেকে সবকিছু নামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অমিত শাহ স্বপ্ন সফল করতে দেয়নি বাংলার আপামর জনগণ। তারা 2016 সালের চাইতে বেশি সিট জিতিয়ে দিয়েছিল। 24-এ ভেবেছিল ওদের একজন নেতা আছে, সেই ধ্বজভঙ্গ নেতা, সেই নেতা স্বপ্ন দেখিয়েছিল অমিত শাহকে, নরেন্দ্র মোদীকে, যে 2024-এ যে পার্লামেন্ট ইলেকশন ছিল সেই ইলেকশনে 42-এর মধ্যে 35 পাবে। ভগবানের কি ইচ্ছা, ঈশ্বরের কি লীলা খেলা, 35 তো দূরের কথা, 12-তে নামিয়ে দিল, যার কারণে গায়ে জ্বালা ধরেছে, সহ্য করতে পারছে না। আমরা বলি এত যদি গায়ে জ্বালা ধরে তাহলে পুকুরে জল আছে, নেমে পড়ো। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত প্রতিশোধ কিসে? আজকে আপনি গত 5 বছর ধরে আমাদের এমপি, এমএলএ, মন্ত্রী পরিকল্পিতভাবে একটার পর একটা তাদের বাড়িতে রেড করছেন, তাদের বাড়িতে নোটিশ দিচ্ছেন, কাউকে ডেকে পাঠাচ্ছেন। শুধু সিবিআই, ইডি নয়, এখনো পর্যন্ত এনআইএ দিয়ে ব্যবহার করে 265 জন নেতাকে এখনো পর্যন্ত জেলে ভরে রেখেছে। ইনকাম ট্যাক্স ব্যবহার করে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের যারা ব্যবসায়ী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফাইন করে দিয়েছে। এরা বিটিদের চাইতে খারাপ। বিটিরা শুধু আমাদের দেশ শোষণ করত, আর এরা শোষণও করছে, শাসন করছে, লুটে খাচ্ছে, আর মানুষের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে। এই ব্রিটিশের চাইতেও খারাপ হচ্ছে এই বিজেপি। এই বিজেপির লক্ষ্যটা কি জানেন? শুধু বাংলা নয়, গোটা দেশের মধ্যে এটাকে হিন্দু রাষ্ট্র কায়েম করা, এটাই হচ্ছে তার লক্ষ্য। এই বিজেপির লক্ষ্য কি জানেন? এদের এজেন্ডা কি? আপনার কিছুদিনের মধ্যে আপনাদের মিটিং মিছিলের কোনো অধিকার থাকবে না, কৃষকের তার আন্দোলন করার কোনো অধিকার থাকবে না, শ্রমিকের আইন আন্দোলন করার কোনো অধিকার কোনো অধিকার থাকবে না, সংখ্যালঘুদের আন্দোলন করার অধিকার থাকবে না, সংখ্যালঘুদের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে সেখানে করে দেওয়ার চেষ্টা করছে, তাদের প্রান্তিক মানুষের রাজনীতি করার চেষ্টা হচ্ছে। এবং বিশেষ করে পৃথিবীর মধ্যে একটা হিটলার ছিল, সেই হিটলারের কায়দায় তারা একটা বিস্তর বাহিনী ছিল। সেই বিস্তর বাহিনীর কাজ ছিল এই যে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে, এই যে ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত হচ্ছে, যাদের ভোটাধিকার না থাকবে তারা ভারতবর্ষের নাগরিক নয়, তাদেরকে তুলে নিয়ে যাবে, আর এই দেশটার বাহিনী দিয়ে তাদেরকে একটার পর একটা খুন করে দেবে, তাদেরকে গুম করে দেবে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ বিজেপির কৌশল। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, আজকে শুধু এটা নতুন নয়, আমরা তো 2019 থেকে দেখে আসছি। শুধু প্রতীক জৈন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী, তার শালিকা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা, মা সকলের নোটিশ পাঠিয়েছে, সকলকে ডেকে পাঠিয়েছিল। আমাকে একদিন দেখলাম হঠাৎ করে একটা সিবিআই এর নোটিশ। আমরা বললাম কি ব্যাপার? দেখলাম কয়লা কেলেঙ্কারি, কোথায় রানীগাছি, আসানসোল। আমরা এখানে কিরকম কয়লা কিরকম ঢুকে কিছু বুঝি না, হঠাৎ করে আমাদের নোটিশ এলো। আমরা সিবিআই অফিসে গেলাম, কি জিজ্ঞাসা করেছে বলবো না, তবে এইটুকু বুঝেছি যে কোনো ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, এটাই ছিল সেদিনকার ঘটনা। যে কোনো ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফাঁসাতে হবে, এটাই ছিল সেদিনকার লক্ষ্য। তাই তো সেদিনও আমরা বলেছিলাম সিবিআই আমাদের টিকি শিখতে পারবে না। 2024-এর নির্বাচন, ভাঙড় বিধানসভায় বিজেপির মিটিং ছিল কলোনি 3 নম্বর কলোনির মাঠ, আর কালিমপুর বিধানসভার সুরেন্দ্রের মিটিং ছিল পাতিখালি ফুটবল মাঠে। হঠাৎ করে রাত 12টার সময় আমার বাড়িতে সিবিআই এর গাড়ি চলে গেল, গিয়ে একটা নোটিশ ধরিয়ে দিল। কারণটা ছিল তারপরের দিনের মিটিং। আমরা সেদিন তারপর দিন লইয়া দিয়ে সময় চেয়ে নিলাম। সেই 24 সাল থেকে আজ পর্যন্ত আর কোনো খবর নেই। আসলে কারণটা কি? ভোট যখন আসবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জমাতে হবে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল ভেঙে দিতে হবে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ড্যামেজ করতে
করতে হবে। এই নরেন্দ্র মোদী অমিত শাহ জানে না এরা হচ্ছে বাঙালির বাচ্চা, আমরা হচ্ছে বাঙালির বাচ্চা। বাঙালির রক্ত সম্পর্ক জানে না, বাঙালির লড়াই সম্পর্ক জানে না। বাঙালিরা সব মেনে নিতে পারে, ওই কাপুরুষের কাছে মাথা নত করতে পারে না। এটা ওদের অন্তত মনে রাখা উচিত। তাই নরেন্দ্র মোদী অমিত শাহকে বলি, প্রতীক জৈনের অফিসে রেড করিয়ে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছে, বাংলা তৃণমূল কংগ্রেসের মনে আগুন জ্বালিয়ে দিয়েছ। যেমন আগুনে ঘি দেওয়া হয়, এটা আগুনে ঘি দেওয়ার মতো কাজ করেছ। এটা আমি নিশ্চিতভাবে মনে করি তোমরা যত ধমকাবে তো যত চমকাবে ততই তৃণমূল কংগ্রেস গর্জে উঠবে। আজ ভাঙড় বিধানসভায় আমি তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাই। আমরা পারি যে লাখে লাখে লোক নিয়ে আমরা ইডি অফিস ঘেরাও করতে, কিন্তু আমরা করি না। আমরা ধমকানো চমকানো ভয় দেখানোর রাজনীতি করি না। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা গণতান্ত্রিক ভাবে আমরা লড়াই করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বলে বাংলার বাঘিনী। বাংলার বাঘিনী কাকে বলে আজকে বুঝতে পেরেছেন সবাই? কারা বুঝতে পেরেছেন হাত তুলুন তো। নিজে চলে গেলেন, পার্টির যে সমস্ত টেস্ট ডায়েরি গুলো ছিল, ল্যাপটপ ছিল, ফাইল ছিল, নিজের সেখান থেকে নিয়ে চলে এসেছে। তাতে নিয়ে অনেকে জ্বালা ধরছে। আমার রেকর্ড, আমার দলিল আমি নেব না, আমার সম্পত্তি আমি নেব না, সেটাকে নিয়ে আবার হাইকোর্টে চলে গেছে ইডি। এটা তো বোঝা যাচ্ছে ডালমে কুচ কালা হয়। আসলে বিজেপি ইডিকে ব্যবহার করে, সিবিআই কে ব্যবহার করে বাংলার ক্ষমতা দখল করতে চাইছে। মনে রেখে দিও শুভেন্দু অধিকারী, সিবিআই ইডি ব্যবহার করে ক্ষমতা দখল করা যাবে না। মনে রেখে দিও শুভেন্দু, বিজেপি বাংলায় হিন্দু মুসলমানকে ভাগ করে ক্ষমতা দখল করা যাবে না। মনে রেখো ইডি সিবিআই তোমাদের একেবারে গুরুদেব বিজেপি। এই বিজেপির কথা শুনে বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের দমানো যাবে না। মনে রেখো বিজেপি যতই নারকল কাটি, চতুর্থবারের জন্য নবান্ন আবার হাওয়াই চটি আটকাতে পারবেন না। আমরা 2026-এ 213টা সিট জিতেছিলাম, হিসেবটা মিলিয়ে নিও, এবারে 240-এর উপরে চলে যাবে। কেন এরকম করছেন আমরা বুঝতে পারছি। কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 250-এর টার্গেট নিয়ে আমাদের নামতে হবে। 24 ঘন্টা পার হয়নি, আজকের প্রতীক জৈনের বাড়িতে রেড, অফিসে রেড। এগুলো আমরা বুঝি না। খাতা কলমে তো মেলাতে পারছেন না ক্ষমতা দখল করার জন্য। কিভাবে ক্ষমতা আসবে সেটা বুঝতে পারছেন। ওনাদের যে আইডি আছে, ওনাদের বিভিন্ন ইন্টেলিজেন্স আছে, সেই ইন্টেলিজেন্স গুলো যা রিপোর্ট দিচ্ছে তাতে করে বিজেপি ক্ষমতা আসা তো দূরের কথা, দুয়ের অঙ্ক পার হওয়া খুবই মুশকিল। যার কারণে আজকে এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। আজকে সিবিআই ব্যবহার করছে, একবার তো মনে করো না আজকের এসআইআর দিয়ে আজকে 90 বছরের বৃদ্ধাকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছ, লজ্জা করে না? আজকের হসপিটালে 8 মাসের গর্ভবতী মা আছে, তাকে পর্যন্ত ওই এসআইআর এর লাইনে হারিয়ে আসতে হচ্ছে। অক্সিজেন দেওয়া আছে রোগীগুলো, তাদেরকে সেখানে আসতে হচ্ছে। আমাদের পৃথিবী খ্যাত অমর্ত্য সেন, সেই অমর্ত্য সেনকে তাকে হ্যারিয়ে নোটিশ দিয়েছে। আজকে লজ্জা লাগে। আমি গতকালকের ভিডিওর কাছে শুনছিলাম আমাদের বিধানসভায় ভাঙড়ে 62,000 নাম ফিরে এসেছে। আমি ভিডিওতে জিজ্ঞাসা করলাম, ভিডিও সাহেব এই 62,000 নাম কেন? বললো কিছুই নয়, কারোর বাবার নামের একটা অক্ষর ভুল, কারোর মায়ের নামের একটা অক্ষর ভুল, কারোর যে রক্তের সম্পর্ক আছে তার একটা অক্ষর ভুল, যার কারণে কারোর বয়স জনিত কারণে এই ধরনের ঘটনা, এই ধরনের সেই কারণে ফিরে এসছে। ভাবতে পারছেন আজকের 62,000 মানুষ তাদের কৃষিকাজ ফেলে রেখে, তাদের শ্রমিক কারখানার কাজ ফেলে রেখে, তাদের পরিবারকে ফেলে রেখে হিয়ারিং এ উপস্থিত হতে হবে, না হলে ভোট কেটে নেবে। আর নাগরিকত্ব যদি না থাকে আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। মানুষ এই আতঙ্কে আজকে সারা বাংলা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। সেন্ট্রাল ইলেকশন কমিশন
বিজেপির নেতৃত্বে এই ঘটনাগুলো চলছে। তাই আমি সকলকে বলবো, এই বার্তাগুলো মানুষের দরজায় দরজায় আমাদের পৌঁছাতে হবে। আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে যারা উন্নয়নের পাঁচালীর মধ্যে আছেন, যুক্ত আছেন, আগামীকাল আমাদের মিটিং আছে বেলা 4টে। আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে 30-40 জন করে যেতে বলেছি। আগামী 7 দিনের মধ্যে উন্নয়নের সংলাপের কর্মসূচি শুরু হবে। এই উন্নয়নের সংলাপের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই কেন্দ্রের বিজেপির দাদাগিরির কথাগুলো মানুষের কাছে আমরা তুলে ধরবো। বাংলার মানুষকে যে অসম্মান করছে, বাংলার মানুষকে বিপদে পরিচালিত করছে, বাংলার মানুষের বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে যে বিজেপি, তার যারা দোসর, তার যারা গোলাম, সেই গোলামগুলোর বিরুদ্ধে আমাদের ওদের মুখোশটাকে খুলে দিতে হবে। আমি আশা করি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস 2 ঘন্টার নোটিশে যদি 2000 লোক হাজির হয়, 10 ঘন্টার নোটিশে 20,000 মানুষ হাজির করতে পারেন, এটা নিশ্চিতভাবে আমরা মনে করি। আমি তাই সকলকে শেষ কথা বলবো, আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম প্রতিদিন প্রতিনিয়ত চলবে। দল যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশকে আমাদের কার্যকরী করতে হবে। এবং আগামী 18 জানুয়ারি বেলা 11টার সময় আমাদের 3 নম্বর কলোনির মাঠে SC ST OBC সেলের সম্মেলন আছে। প্রত্যেকটি অঞ্চলে আমাদের সমস্ত